চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি দেশ বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক শেখ সাদী খানের কাছে। স্বাধীনতার শুভেচ্ছা আবারও জানাই। সেই সাথে জানতে চাই যে অর্ধশত বছর পেরিয়ে কয়েক বছর চলে গেল এবং বর্তমান সময়ে বাংলাদেশ আসলে কোথায় দাঁড়িয়ে আছে, বাংলাদেশের স্বাধীনতার জায়গাটা আসলে সংস্কৃতি অঙ্গনে কতটা সমৃদ্ধ হয়েছে, এই সব কিছু নিয়ে অনেক কথা আসলে আপনার সাথে বলতে চাই। সাদী ভাই, শুরুতে আপনি আসলে আজকের এই বিশেষ দিনে কোন বিষয়টি নিয়ে কথা বলতে চান? সাংস্কৃতিক অঙ্গনের কথাই বলি, আমি অন্য অঙ্গনের কথা বলতে চাই না। আমাদের সাংস্কৃতিক অঙ্গনের স্বাধীনতার পরপর যেই আমাদের উদ্দীপনাটা ছিল বা সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের যেই চিন্তা ভাবনাগুলি ছিল, তাদের যেই কী বলবো আমি, তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা কিছু করার, সেই জিনিসগুলি নিয়ে কিন্তু আমাদের সাংস্কৃতিক অঙ্গন অনেকটা ডেভেলপ হয়েছে। এটা বলবো না যে ডেভেলপ হয়নি, আমাদের সাংস্কৃতিক অঙ্গন ডেভেলপ হয়েছে, আমরা অনেক দূর এগিয়েছি। কিন্তু আমার কাছে এখন হিসাব করলে মনে হয় যে আমরা 90 দশকের পরে আস্তে আস্তে করে আমাদের সাংস্কৃতিক অঙ্গন কিন্তু আস্তে আস্তে করে একটু মনে হচ্ছে যে আমরা কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলছি, অনেক কিছু পাওয়ার পর অনেক কিছু হারিয়ে ফেলছি। আমার কাছে যেটা মনে হয়, কেন আমাদের যে উদ্দীপনাটা ছিল, যদি আমরা অনেক প্রযুক্তি পেয়েছি, অনেক কিছু পেয়েছি আমরা পাওয়ার পরও, তারপরেও আমার কাছে মনে হয় যে আমরা আমাদের সাংস্কৃতিক অঙ্গনটাকে আমাদের যেভাবে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের শুদ্ধতা যেভাবে আমাদের ধরে রাখার প্রয়োজন ছিল, সেটা আকাশ সংস্কৃতির সহজ প্রাপ্তিতে আমরা আমাদের সংস্কৃতিকে আমরা ঠিক অ্যামালগ্যামেট করে ফেলছি। এটা আমরা জগা খিচুড়ির মতো বলতে পারি কথাটাকে আমি। তো ওরকম করে ফেলছি বলে আমার কাছে মনে হয় যে আমরা অনেক কিছু লোভ সংবরণ করতে পারছি না আমরা, তাতে করে আমরা বিপদগামী হয়ে যাচ্ছি। আমার কাছে যেটা মনে হয়, আমি জানি না অন্য কারোর কাছে মনে নাও হতে পারে। কেন আমি একটা জিনিস জানি যে উই লস্ট প্যারাডাইস। আমরা আমাদের যেই স্বর্গ ছিল, সময়টা ছিল, সেই সময়টা আমরা হারিয়ে ফেলছি বলে আমার কাছে মনে হয়। বিশেষ করে আমাদের যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো আছে, আমাদের বিভিন্ন চ্যানেলগুলি আছে, আমরা কি খুব খুব দারুণ কিছু দিতে পারছি? আমরা কি আসলে খুব দারুণ কিছু দিতে পারছি? আমরা দারুণ কিছু দিতে পারছি না। তো বলে আমার কাছে তো মনে হচ্ছে দিতে পারছি না। আমরা ঠিক ওই পরিকল্পনা মাফিক আমরা কাজ করতে পারছি না, করছি না আমরা। এটা কি আমাদের কি এটা অবহেলার ব্যাপার না কি আমি জানি না। আমি সেই জন্য বলছি জানি না, যে আমার মতের সঙ্গে অনেকের মত নাও মিলতে পারে। তো আমরা কি আসলে আমাদের সাংস্কৃতিক অঙ্গনটাকে আমরা খুব সুন্দর কিছু দিতে পারছি? আমরা সুন্দর কিছু করতে পারছি? না আমরা পরিকল্পনা কিছু করতে পারছি? আমরা প্রাপ্তি অপ্রাপ্তির মিশেলেই আসলে জীবন যেমন চলে যায়, ঠিক তেমনভাবে আসলে দেশটাও ওই সেই সময়ের সাথে সাথে আগাতে থাকে এবং আমরা স্বপ্ন দেখি দেশটাকে অনেক দূর নিয়ে যাব। আপনার কাছে একটু জানতে চাই যে যখন 1971 সালে মুক্তিযুদ্ধ হলো, যখন স্বাধীনতা এলো, আমাদের বিজয় এলো বহুল কাঙ্ক্ষিত, সেই সময়টার পরের সাংস্কৃতিক চর্চাটা কেমন ছিল এবং বর্তমান সময়ে এসে আমরা যদি 5 আগস্টের কথা বলি, সেই সময়ের যে একটা বিপ্লব বা আমরা যদি অভ্যুত্থানের কথাও যদি বলে থাকি, সেই জায়গাটায় এই সময়ে এসে আমাদের সংস্কৃতির চর্চাটা কেমন হওয়া উচিত? আসলে সংস্কৃতির উন্নয়ন হয়েছে, সংস্কৃতি উন্নয়ন হয় না আমি এই কথা কিন্তু বলছি না। বিপ্লবের পরে মানুষের প্রত্যাশাটা আরো বেড়ে যায়। হ্যাঁ, আমাদের প্রত্যাশা, আমরা কম্পিটটা কোথায় করছি, কাদের সঙ্গে করছি? আমি ওয়ার্ল্ডের সঙ্গে করছি। তো আমরা ওয়ার্ল্ড ওয়াইড তো এখন চলছে সমস্ত ব্যাপারগুলো, তাই না? আমরা ওয়ার্ল্ডের সঙ্গে করছি, আমরা যে গ্লোবাল ওয়ার্ল্ডের সঙ্গে আমরা এখন প্রতিযোগিতা দিয়ে চলছি। আমরা আমাদের সংস্কৃতিকে আমরা এগিয়ে নিতে চাই, সুন্দরভাবে এগিয়ে নিতে চাই, আমাদের সংস্কৃতির একটা দৃষ্টান্ত রাখতে চাই। আমাদের যে আমরা বাঙালি যে ঐতিহ্য আছে, সেটাকে কীভাবে লালন পালন করা দরকার, সেটাকে আরও ডেভেলপমেন্ট কীভাবে করা যায়, সেগুলি চিন্তাভাবনার ব্যাপার আছে। আমি এই জন্য বলছি যে আমরা আসলে সুচিন্তিতভাবে আমরা কাজ করছি কি না সেটা ভাববার কথা বলছি আমরা। কেন হয়তো আমার প্রজন্মের যারা আছে অনেকেই চলে গেছেন, অনেকেই নেই, কিন্তু আমার সঙ্গে যারা আছেন তারা কেউ নেই। আমি একজন রিপ্রেজেন্টেটিভ আছি। আমার যারা সঙ্গের ছিল তাদেরকে হারিয়ে আমি একা কথা বলছি। কিছুদিন আগে আমার বন্ধু সুজয় শ্যামকে হারালাম, এর আগে হারালাম আলম খানকে হারালাম, এর আগে হারালাম আলাউদ্দিন আলীকে হারালাম, এর আগে হারালাম বুলবুলকে হারালাম, এর আগে হারালাম সত্য শাহকে হারালাম, এর আগে খন্দর নুর আলমকে হারালাম। আমি বলছি যেহেতু আমরা একটা ধারাবাহিকতা নিয়ে তো আমরা কাজ করতে করতে এসেছি, এখানে এই পর্যন্ত এসেছি আমরা। তো আমার বলার উদ্দেশ্যটা যে আমরা
আসলে সুচিন্তিতভাবে মানুষকে মনোরঞ্জন করাতে পারছি কিনা এটা একটা ব্যাপার আছে। এখানে মনোরঞ্জনেরও যেরকম ব্যাপার আছে, সেখানে পরিবর্তনেরও ব্যাপার আছে, সেখানে বিবর্তনেরও ব্যাপার আছে। এখানে আমি সব কিছু মিলিয়েই বলছি, কিন্তু আমি অত গুছিয়ে কথা বলতে পারবো না, কারণ আমি অ্যাকচুয়ালি সুরের মানুষ। তো একটা গান সুর করতে যত তাড়াতাড়ি করতে পারি আমি, যেটা যতটুকু বুঝি আমি কথা কিন্তু অতভাবে গুছিয়ে বলতে পারবো না। আমি খুব কম বুঝি বলে আমার কাছে মনে হয়। কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা আসলে কি আমরা এই প্রতিযোগিতায় আমরা এগোতে পারছি না পিছিয়ে যাচ্ছি আমরা। যেন আমি অনেক সময় কথাই বলি যে এখন যে অবস্থাটা চলছে, আমাদের প্রত্যেকটি মানুষের আত্মকেন্দ্রিক হয়ে গেছে, প্রত্যেকটি মানুষের চাহিদা বেড়ে গেছে, প্রত্যেকটি মানুষের ওয়ান টু অল সবার কথাই বলছি আমি। আমারও যে চাহিদা বাড়েনি সে কথা বলবো না আমি, তবে আমার চাহিদাকে আমি সীমানায় রাখি। সীমানা লঙ্ঘন কখনোই করিনি, আমি আগেও করিনি, এখনও করি না, বেঁচে থাকলেও করবো না। তো যেহেতু চাহিদা বেড়েছে, তো মানুষ ছুটছে। এই যে আমি কথায় কথায় বলি, জীবনটা একটা রেসের ঘোড়া, স্বপ্ন দেখে আকাশ জোড়া, এই বাজিতে জিতে গেলে মিলবে হাতে ফুলের তোড়া। কিন্তু আমি আবার এটা তৈরি করছি, জীবনটা একটা রেসের ঘোড়া, স্বপ্ন দেখে আকাশ জোড়া, এই বাজিতে জিতে গেলে মিলবে হাতে টাকার তোড়া। আমরা এখন প্রত্যেকটি মানুষ আমরা এত বেশি স্বাধীন হয়ে গেছি, নিজের কাছে নিজে এত বেশি স্বাধীন হয়ে গেছি আমরা এখন দৌড়াচ্ছি, শুধু টাকার পিছনে দৌড়াচ্ছি আমরা। দারুণ একটা রূপক বলেছেন, টাকার তোড়া। আর আগের লাইনটাতে কি ছিল? ফুলের তোড়া এবং টাকার তোড়া। আমি যে গানটা রেডিও করেছি, সেই গানটি হচ্ছে ফুলের তোড়া। জীবনটা একটা রেসের ঘোড়া, স্বপ্ন দেখে আকাশ জোড়া, এই বাজিতে জিতে গেলে মিলবে হাতে ফুলের তোড়া। কাজের স্বীকৃতি, ভালোবাসা, সমাজ কিছু কিছু দেওয়া, সমাজের সঙ্গে একটা কমিটমেন্ট রাখা, দায়িত্বশীল কাজ করা, দায়িত্ববান হওয়া, দায়বদ্ধতা থাকা প্রত্যেকটি জায়গাতে। তাইলে হয় কি, একটি দেশকে আমরা শুধু স্বাধীনতা পেলে চলবে না, দেশটাকে গঠন করার দায়িত্ব আমাদের সবার, আমাদের প্রত্যেকের কিন্তু দায়িত্ব। দেশটাকে সুন্দর করে গঠন করার জন্য দায়িত্ব। সামাজিক অবস্থান থেকে বলছি আমি, সাংস্কৃতিক অবস্থান থেকে বলছি আমি, সমস্ত অবস্থান থেকে বলছি যে দেশটাকে আমরা গড়তে চাই, সুন্দরভাবে গড়তে চাই আমরা, যাতে করে আমাদের পরের প্রজন্ম যেন বলতে পারে যে হ্যাঁ, আমাদের জন্য তারা রাস্তা দেখিয়ে গেছে, আমাদের পথ দেখিয়ে গিয়েছে। যেহেতু দেশ গড়ার বিষয়টি এলো, সাদি ভাই আপনার কাছে একটু জানতে চাই, 1971-এর সেই সময়টিতে যখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমাদের প্রবীণরা যারা কান পেতে থাকতেন, মুক্তিযোদ্ধারা কান পেতে থাকতেন আপনাদের সুরের জন্য, আপনাদের কথার জন্য, আপনাদের গানের জন্য, সেই সময়টা আপনারা নিবিড়ভাবে কাজ করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এবং অসংখ্য গান দিয়েছেন, যে গানগুলো আমাদের মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করেছে স্বাধীনতার পথে হাঁটবার জন্য। আমরা তো সেই সময়ের ফিরে যেতে চাই। আমাদের অনেক অপ্রাপ্তি আছে, অনেক প্রশ্ন আছে প্রাপ্তি নিয়ে, কতটা আমরা অর্জন করতে পেরেছি। তবে সবকিছুকে ছাপিয়ে ওই মুক্তিযুদ্ধের গল্পটা বোধহয় আমাদের এক অনবদ্য অনুপ্রেরণা। ওই সময়টা যে ব্যাপারটা ছিল, সেই ব্যাপারটা ছিল ওই সময়টা নিজেদের জীবন বাজি রাখার ব্যাপারটা ছিল। যেহেতু স্বাধীনতা ঘোষণা বেরিয়ে গেলে, এখান থেকে বেরিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশে আমরা অবস্থান করলাম, জায়গা নিলাম, স্বাধীন বেতার কেন্দ্রে গিয়ে আমরা কাজ করলাম। তো তখন যে জোশটা ছিল, সেটা ছিল যে আমাদেরকে জিততে হবে, মরি বা বাঁচি আমাদেরকে জিততে হবে, স্বাধীনতা অর্জন করতে হবে। সেই সময় আর এই সময়ের সঙ্গে অনেক তফাৎ আছে, কিন্তু সেই আবেগ আর এখনের আবেগে অনেক তফাৎ আছে। তখনকার মতো আবেগ কি এখনো বাঙালি দেখাতে পারবে? আবারও যদি কখনো এমন নিজেদের সত্তা রক্ষার প্রশ্ন আসে, আমরা যদি ওরকম আবেগ নিয়ে যদি কাজ করতাম আমরা, তাহলে আমাদের দেশের 54 বছরে আমরা কতটুকু এগিয়েছি, কতটুকু পিছিয়েছি, কতটুকু আমরা আমাদের অঙ্গনকে পরিশীলিত করতে পেরেছি, এটা ভাববার ব্যাপার। কিন্তু ভাববার ব্যাপার, আমরা পেয়েছি, হারিয়েছি, সংযুক্ত করেছি, কিছু দেওয়ার চেষ্টা করছি, কিছু গ্রহণ করার চেষ্টা করছি। তো সব মিলিয়েই কথা বলতে আর কি, অত গুছিয়ে কথা বলতে পারবো না। তো আমার কাছে মনে হয় যে আসলে শুধু স্বাধীনতা বললেই চলবে না, কায় মানবাক্যে গ্রহণ করার ব্যাপারটা বলছি আমি এটাকে এইভাবেই দেখি। আমি একটা দেশ, স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশের নাগরিক আমরা
এখন পর্যন্ত আমরা হিংসা বিদ্বেষ নিয়েই থাকছি, হিংসা বিদ্বেষ নিয়ে জীবনযাপন করছি আমরা। হিংসা বিদ্বেষ কবরই সব শেষ। হিংসা বিদ্বেষ কিন্তু কবরে কেটে সব শেষ হয়ে যায়। হিংসা বিদ্বেষ কিন্তু জীবিত অবস্থায় হিংসা বিদ্বেষটা থাকে, মানুষের হিংসা করে মানুষ, হিংসায় মানুষ অনেক কিছুই করে, তাই না? তো আমার কাছে মাঝে মাঝে এগুলি ভাবলে আমার কাছে হাসিও লাগে যে আমি এই কথাগুলি কেন বলি। হিংসা বিদ্বেষের কথা বলি, কবরে তো সব চলে যায়, কিন্তু মানুষের কীর্তিটা জীবনে রয়ে যায়, পৃথিবীতে রয়ে যায়। আমরা এখনো কিন্তু দলাদলি নিয়ে চলছি, জীবনযাপন করছি আমরা। আসলে আমরা সবাই মিলে দেশটাকে গোছাতে চাই, আবালো বৃদ্ধ বনিতা সবাই মিলে আমরা দেশটাকে সুন্দর করতে চাই। আমরা এটা করার জন্য এমন নেতৃত্ব আসছে না কেন? আমার কাছে এটা মনে হয় যে একটা দেশ পেলাম আমরা, দেশটা পেয়ে গেছি আমরা, এটা রাখার দায়িত্ব তো আমাদের সবার, আমাদের প্রত্যেকটি মানুষের এই দেশটাকে সুন্দর করার। তা আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি আমরা কি আসলে কি যত যাচ্ছি অশনি সংকেত আসছে আমাদেরকে ধেয়ে আসছে অশনি সংকেত আমাদের উপরে। আমরা দেশটাকে ভালোবেসে আমরা প্রত্যেকের জন্য প্রত্যেকে কাজ করতে ভালোবাসতে চাই, আমরা একে অপরকে ভালোবাসতে চাই। হ্যাঁ, যেহেতু রাষ্ট্র চালায় রাজনৈতিক দলরাই রাষ্ট্র চালায়, যারা রাজনীতিবিদ তারা দেশ চালায়, তো তাদের কাছে সবসময় আমি আবেদন রাখতে চাই আপনারা দেশের ব্যাপারে সবাই এক হয়ে যান, আদর্শবান হন, দেশটাকে সুন্দর গঠন করা কীভাবে করা যায় সেটা নিয়ে আপনারা আলাপ আলোচনা করেন। ব্যক্তিগত কারো কারো আদর্শ থাকতে পারে, এক এক রকম আদর্শ এক একজনের থাকতে পারে। যেহেতু এই কথাটা এসছে সেই জন্য যে দেশ পরিচালনা করে রাজনীতিবিদরা, যে কোনো দল এসে এটা কোয়ালিশন হোক বা যেভাবেই হোক দলটাই রাষ্ট্র পরিচালনা করে। আমি তাদের কাছে আমি আবেদন রাখতে চাই আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করতে চাই, সুন্দর একটা স্বর্গ বানাতে পারবো না, কিন্তু আমরা অন্ততকে নিশ্চয়তা দিতে চাই মানুষকে জীবনযাপনের জন্য, এবং মানুষ যেন অন্ততকে নিশ্চয়তা নিয়ে বাঁচতে পারে পৃথিবী বলছি না, আমি আমার দেশের কথাই বলছি, আমি বাঁচতে পারে মানুষ, সেই নিশ্চয়তাটুকু আমরা মানুষের কাছে চাই। যারাই দেশ পরিচালনা করবেন তাদের কাছে আমি সবসময় বলছি, আমি যুদ্ধে গিয়েছিলাম, আজকের থেকে 10 বছর আগে যে জন্মগ্রহণ করেছে সে যুদ্ধে যায়নি, তাতে কি আছে? দেশটা তো আমাদের, তার বাবা গিয়েছে, তার ভাই গিয়েছে, তার বোন গিয়েছে। তো আমরা সবাই মিলে আমরা দেশটাকে সুন্দর করতে চাই, সংস্কৃতি অঙ্গনটাকে সুন্দর করতে চাই, পরিচ্ছন্ন করতে চাই, আমরা সঙ্গীত দিয়ে মানুষকে এগিয়ে নিতে চাই। আপনাকে পেয়ে খুবই ভালো লেগেছে সাদিক ভাই, আশা করবো যে আবার আপনার সাথে দেখা হবে, আবারও স্বাধীন বাংলা নিয়ে অনেক কথা হবে। সমগ্র মানুষের কাছে আবেদন রাখতে চাই, এই দেশটা আমাদের, এই দেশটা আমার, এই দেশটা তোমার, এই দেশটা সবার। আমরা সবাই মিলে দেশটাকে একটু সুন্দর করি, আমরা সবাই মিলে একটু নিশ্চয় জীবনযাপন করার জন্য আমরা আগামী প্রজন্মকে সুযোগ করে দিই। এটা আমার সবার কাছে আমার প্রার্থনা থাকবে। আল্লাহ আমাদের সহায় হন। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। আল কোরআনে বলা আছে, যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা পরস্পর খুনাখুনি করবে না এবং নিজেদেরকে দেশ থেকে বহিষ্কার করবে না, তোমরা তা স্বীকার করেছিলে এবং তোমরা তার সাক্ষ্য দিচ্ছিলে। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।